ইলিশ রক্ষায় চাঁদপুরে হেলিকপ্টার লঞ্চ স্পিডবোট নিয়ে অভিযান, নৌকা বাড়ছে মাছের আকারও। এবং মৌসুম শুরুর আগেই কক্সবাজারে বাড়ছে পর্যটক সমাগম, ছুটির দিনে সৈকতে উপচে পড়া ভিড়, স্বাস্থ্যবিধি মানতে জোর দিচ্ছে ট্যুরিস্ট পুলিশ। করোনা পরিস্থিতির আরও অবনতি, বিভিন্ন দেশে নতুন করে দেয়া হচ্ছে লকডাউন, দেশে আজও ১৯ জনের মৃত্যু। সাপ্তাহিক ছুটির দিনে কক্সবাজারের সমুদ্র সৈকতে ভিড় করছেন পর্যটকরা। সে খবর জানাতে এই মুহূর্তে লাবণী পয়েন্টে আছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। যাব তার কাছে। রুবেল, বিশ্বের দীর্ঘতম সৈকত কক্সবাজারে সাপ্তাহিক ছুটির দিনে বিপুল সংখ্যক পর্যটক ভিড় করেছে। সকালে বিপুল সংখ্যক পর্যটক যারা এসেছিলেন তারা সমুদ্র সৈকতের সমুদ্র স্নান, জেট স্কিতে সমুদ্র ভ্রমণ কিংবা নানা ধরনের আনন্দ আর হই হুল্লোড়ে মেতেছিলেন। আর বিকেলে এখন আপনারা দেখতে পাচ্ছেন পর্যটকরা কিন্তু পুনরায় আবার সমুদ্র সৈকতে এসেছে। আজকে সমুদ্র সৈকতে তারা সূর্য অস্ত দেখার জন্য এসেছিল, কিন্তু একটু মেঘাচ্ছন্ন এবং বৃষ্টি হওয়াতে সে দৃশ্য আর দেখা মেলেনি। তবে সবাই এখন সমুদ্র পানে তাকিয়ে আছে, অনেকে সমুদ্রের ঢেউ অবলোকন করছে, আবার অনেকে আমরা দেখতে পেয়েছি এখানে সৈকতের কিটকটে বসে তারা সমুদ্র সৈকত উপভোগ করছেন। আমরা সকালবেলায় দেখেছি সমুদ্র সৈকতে যে 6টি পয়েন্ট আছে সে 6টি পয়েন্টে কিন্তু বিপুল সংখ্যক পর্যটক তারা নানা ধরনের আনন্দ আর হই হুল্লোড়ে মেতেছিলেন। অনেকে প্রিয়জনের সাথে ঘোরাফেরা করছিলেন, আবার অনেকে প্রিয় মুহূর্তগুলো ক্যামেরার ফ্রেমে বন্দি করেছিলেন। কিন্তু এরপর দুপুরে তারা কিছুটা বিশ্রাম এবং খাবার দাবারের জন্য হোটেলে চলে গিয়েছিল। এরপর আমরা দুপুরে কিন্তু হালকা এক পশলা বৃষ্টিও আমরা দেখতে পেয়েছি, যার কারণে কিন্তু আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন রয়েছে। মেঘাচ্ছন্নর কারণে কিন্তু সূর্যাস্তের দেখা মেলেনি। তো 3টা থেকে 4টা থেকে শুরু করে পর্যটকের আবার পুনরায় ঢল নামে এবং তারা সবাই এখন কিন্তু সন্ধ্যা ঘনিয়ে আসছে, সেই সন্ধ্যা ঘনিয়ে আসার আগ মুহূর্তে কিন্তু পর্যটক যারা রয়েছেন তারা সমুদ্র তীরে অবস্থান করছেন। এবং আমরা বেশ কয়েকজন পর্যটকের সাথে কথা বলেছিলাম, তারা যে বিষয়টি বলছে সমুদ্র সৈকতে আসা মানে হচ্ছে তাদের কাছে সমুদ্র সৈকতে গোসল করা এবং সূর্যাস্ত অবলোকন করা। কিন্তু আজকে সূর্যাস্ত দেখতে না পারায় তাদের মধ্যে কিছুটা হতাশা বিরাজ করছে বলে এই বিষয়টি আমাদেরকে জানিয়েছেন। অন্যদিকে আমরা দেখতে পেয়েছি এখন করোনা পরিস্থিতি, সেই করোনা পরিস্থিতির মাঝে কিন্তু এখানে নানা ধরনের সতর্কতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে কক্সবাজারের জেলা প্রশাসন এবং ট্যুরিস্ট পুলিশ। আমরা প্রবেশ মুখে দেখতে পেয়েছি যে বেশ কয়েকজন বিচকর্মী রয়েছেন, তারা মাইকিং করছে, যারা সামাজিক দূরত্ব এবং মুখে মাস্ক পরার জন্য বিষয়টি বারবার বলে আসছে এবং অনেক পর্যটক সেটি মাথায় নিয়ে কিন্তু মাস্ক কিনে পরে সমুদ্র সৈকতে উপভোগ করছেন। তো এমদাদ, এই ছিল আমার কাছে সাপ্তাহিক ছুটির দিনে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট থেকে সবশেষ। কক্সবাজার থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। 6 দিনের ব্যবধানে পদ্মা সেতুতে বসতে যাচ্ছে আরও একটি নতুন স্প্যান। স্প্যানটি বসানো গেলে এক মাসে যোগ করা সম্ভব হবে রেকর্ড 4টি স্প্যান। মাঝ নদীতে 8 ও 9 নম্বর পিলারে 35তম এই স্প্যান যোগ করার মধ্য দিয়ে দৃশ্যমান হবে 5.25 কিলোমিটার সেতু। বাকি থাকবে 1 কিলোমিটারেরও কম। সাইফুল ইসলামের ছবিতে এহসান জুয়েলের রিপোর্ট। টানা 4 মাস বন্ধ থাকার পর 11ই অক্টোবর মাসের প্রথম স্প্যানটি বসানোর মধ্য দিয়ে তৎপরতা শুরু। তবে অনিশ্চয়তা ছিল নদীর স্রোত নিয়ে। পানির উচ্চতা কমে এলেও থেমে থেমেই বাতাসের সাথে বেড়ে যায় স্রোতের গতি। এই কারণে 32 ও 34তম স্প্যান দুটি নির্ধারিত দিনে চেষ্টা করে বসানো যায়নি, বসাতে হয়েছে পরের দিন রিজার্ভ ডেতে। এছাড়া কুল কিনারাহীন মাঝ নদীতে সাম্প্রতিক সময় স্পেনগুলো বসাতে হওয়ায় স্পেনবাহী ক্রেন নোঙর করতে সমস্যা হচ্ছে। অন্য সময় দুই পারের মাটিতে কেবল টেনে নোঙর করা হলেও এক্ষেত্রে নোঙর করতে হচ্ছে নদীর তলদেশের মাটিতে। একইভাবে নোঙর ফেলতে হবে 35তম স্পেনের ক্ষেত্রেও। তবে এই পদ্ধতিতে আগে 3টি স্পেন বসানোর অভিজ্ঞতা কাজে লাগবে এইবারে স্পেনটি বসাতে। এখন ডিসেম্বরের 10 আমাদের টার্গেট। এই মাসে একটা, নভেম্বরে 4টা, ডিসেম্বরে 2টা। এই স্প্যানটি বসানোর পর টানা 6টি স্প্যানে মাওয়া প্রান্তে দৃশ্যমান হবে প্রায় 1 কিলোমিটার সেতু। জাজিরা প্রান্তে 29টি স্প্যানের দৃশ্যমান করা আছে 4 কিলোমিটারের বেশি। আগে যেখানে একটি স্পেন বসতে সাধারণত 1 থেকে 2 মাস সময় লাগত, এখন সেখানে 1 সপ্তাহের কম বিরতিতে যোগ হচ্ছে নতুন স্প্যান। লক্ষ্য 10ই ডিসেম্বরের মধ্যে সবগুলো স্প্যান বসানো।
এক একটি নতুন স্পেন যোগ হওয়া সে লক্ষ্যের পথে এক ধাপ অগ্রগতি। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। এদিকে দেশে ইলিশ উৎপাদনের রেকর্ডের পর রেকর্ড হচ্ছে, সেই সঙ্গে বাড়ছে মাছের আকারও। গত এক দশকে শুধু এই অঞ্চলে আহরণ করা হয়েছে 37,25,000 টন ইলিশ মাছ। বিশ্বের 91% ইলিশ উৎপাদন হয় বাংলাদেশে। নানা তথ্য উপাত্ত বিশ্লেষণ করে এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। কমল দে জানাচ্ছেন বিস্তারিত। ইলিশকে জাতীয় মাছ হিসেবে স্বীকৃতি দেওয়া হলো, এ নিয়ে বাস্তবধর্মী গবেষণা একেবারে কম। বিশ্ব খাদ্য সংস্থা 1953 সাল থেকে ইলিশ মাছ নিয়ে তথ্য সংগ্রহ করলো। এই তালিকায় বাংলাদেশ যুক্ত হয় 1984 সালে। গত 67 বছরে বিশ্বে সংগৃহীত 1,25,00,000 মেট্রিক টন ইলিশ মাছের মধ্যে 36 বছরে বাংলাদেশে উৎপাদন হয়েছে 97 লাখ মেট্রিক টন। গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনা অববাহিকা, এটার এই অঞ্চলটা ইলিশের খাদ্যকণা বা খাদ্যচক্র এবং আবাসস্থল হিসাবে অত্যন্ত উপযুক্ত। মূলত 500 বর্গ কিলোমিটারের গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনা অববাহিকা ইলিশের মূল বিচরণ ক্ষেত্র, কিন্তু নানা জটিলতায় ডিমপাড়া সহ জীবনচক্রে নানা সমস্যায় পড়তে হচ্ছে ইলিশ মাছকে। তাই বিদ্যমান সমস্যাগুলো সমাধান করা না হলে মাছ আহরণের হার কমে আসতে পারে বলে শঙ্কা মৎস্য বিশেষজ্ঞদের। নদীতে ইলিশের পরিমাণ কম, অর্থাৎ নদীতে কম ঢুকছে, নদীর মুখ জাল দিয়ে বন্ধ করে ফেলা হয়েছে। তাহলে কাজেই নদীর মুখে অবশ্যই একটি করিডোর ইলিশের জন্য সারা বছরের জন্য খোলা রাখতে হবে, যেখানে কোনো জাল পাতা যাবে না। সাগরে ইলিশ মাছ ধরার উপর নির্দিষ্ট সময় নিষেধাজ্ঞা থাকায় গত 2 বছর ধরে বড় সাইজের ইলিশ মাছ জেলেদের জালে ধরা পড়ছে বলে মনে করেন এই মৎস্য কর্মকর্তা। 65 দিন কিন্তু সাগরে মাছ ধরা বন্ধ রাখছিলাম এবং কঠোরভাবে এটা মানা হয়েছে, যার জন্য মাছগুলো কিন্তু বড় হওয়ার সুযোগ পাইছে, যার জন্য আমরা এই বছর এত বড় বড় ইলিশ দেখতেছি বাজারে। তবে ইলিশের জন্য নিরাপত্তা স্থান নিশ্চিত করা না গেলে মিয়ানমারের ইরাবতী অববাহিকায় ইলিশ চলে যাওয়ার শঙ্কা বিশেষজ্ঞদের। আমরা এটা করতে ব্যর্থ হই, তাহলে কিন্তু ইলিশ তার নিজের মতো করেই তার আবাসভূমি সে পছন্দ করে নিবে, যেটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক হবে। 2019 সালে বাংলাদেশে আরোহণ হয়েছে 5,33,000 মেট্রিক টন ইলিশ মাছ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে করোনায় আক্রান্ত হয়ে দেশে 24 ঘন্টায় 19 জন মারা গেছেন। নতুন শনাক্ত হয়েছেন 1,604 জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা 4,06,364 জন। দেশে একদিনে নমুনা পরীক্ষা করা হয়েছে 14,141 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে 23,24,730 জনের। 24 ঘন্টায় নতুন শনাক্ত হয়েছে 1,604 জন। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা 4,06,364 জন। 24 ঘন্টায় মারা গেছেন 19 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 5,905 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,422 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 3,22,703 জন। বিশ্বব্যাপী বৃহস্পতিবার একদিনে প্রায় 5.5 লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন, মারা গেছেন 7,000-এর বেশি। এর মধ্যে ইউরোপ জুড়ে আক্রান্ত প্রায় 3 লাখ এবং মারা গেছেন 2,500 মানুষ। ইউরোপের করোনা পরিস্থিতির খবর জানব। পর্তুগালের লিসবনে আছেন সহকর্মী তারিকুল হাসান আশিক, যাব তার কাছে। আশিক। ইমদাদ, যুক্তরাষ্ট্র, ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি আমরা যদি ইউরোপের এই মুহূর্তে করোনা পরিস্থিতির খবর আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই, তাহলে বলবো যে গোটা ইউরোপ কিন্তু একরকম বিপর্যস্ত অবস্থায় রয়েছে করোনার এই দ্বিতীয় ঢেউ মোকাবেলায়। তো আমরা যদি ইউরোপের বিভিন্ন দেশের কথা বলতেই যুক্তরাজ্যের কথা বলি, যুক্তরাজ্য, তারপর আমরা যদি ফ্রান্সের কথা বলি, ফ্রান্স রয়েছে, ইতালি, স্পেন, অর্থাৎ প্রথম দিকে আমরা দেখছিলাম যে ইউরোপের প্রথম ধাক্কায় যে দেশগুলি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেই দেশগুলিতেও কিন্তু দ্বিতীয় আঘাতটা কিন্তু বেশ জোরালো হয়েছে। তার পাশাপাশি আমরা দেখেছি রাশিয়া, জার্মানি সহ বিভিন্ন দেশে দ্বিতীয় ঢেউ কিন্তু মারাত্মক আকার ধারণ করেছে এবং প্রত্যেকটি দেশই একরকম কিন্তু টালমাটাল অবস্থায় রয়েছে এই দ্বিতীয় ঢেউ মোকাবেলা করতে। এবং প্রত্যেকটি দেশই তাদের যে চলমান বিধিনিষেধ সেটি কিন্তু আরও বাড়িয়ে যতটা
পারা যায় সেটি কিন্তু তাদের এই যে বাস্তবায়ন সেটি করার তারা চেষ্টা করছে। আমরা যদি কিছু দেশের কথা বিশেষ করে বলতে চাই, যেরকম বেলজিয়াম একটি দেশ ইউরোপের, সেখানে কিন্তু গত 24 ঘন্টায় 23,000-এর বেশি মানুষ নতুন করে আক্রান্ত হয়েছেন এবং মৃতের সংখ্যাও কিন্তু সেখানে কম নয়। এর সাথে পোল্যান্ডের মতো একটি দেশ, খুব বেশি জনসংখ্যা নাই সেই দেশে, কিন্তু সেখানেও কিন্তু আক্রান্তের সংখ্যা 18,000-এর বেশি। তো এই বিষয়গুলি দেখলেই বোঝা যায় যে ইউরোপে কতটা প্রকট হয়েছে। তার পাশাপাশি আমরা যদি হাঙ্গেরির কথা বলি, পর্তুগাল ছোট একটা দেশ, প্রতিদিনই কিন্তু এখানে যে প্রতিদিনকার যে আক্রান্তের রেকর্ড সেটি কিন্তু ছাড়িয়ে যাচ্ছে। তো সেই সঙ্গে কিন্তু পর্তুগালে কিন্তু বেশ কিছু নিয়মকানুন নতুন করে সরকারের পক্ষ থেকে বেঁধে দেওয়া হয়েছে। আপনি জানেন 31 অক্টোবর পশ্চিমা সভ্যতায় যে হ্যালোইন উৎসবটি রয়েছে, সেই উৎসবকে ঘিরেও কিন্তু উদ্বেগ রয়েছে ইউরোপের প্রত্যেকটি দেশের মধ্যে, এবং প্রত্যেকটি দেশ এই বিশেষ দিনটিকে ঘিরে কিন্তু বেশ পরিকল্পনা করে থাকে এবং এবার কিন্তু পরিকল্পনা ভিন্ন। যেরকম আমরা পর্তুগালের কথা যদি বলি, পর্তুগাল কিন্তু এই 30 থেকে 3 অক্টোবর পর্যন্ত নভেম্বর পর্যন্ত কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার ক্ষেত্রে যে নিষেধাজ্ঞা দিয়েছে, নাগরিকরা যাইতে পারবেন না কোনো কারণ ছাড়া, তো সেই জায়গা থেকে কিন্তু বেশ সতর্ক অবস্থায় রয়েছে ইউরোপের প্রত্যেকটি দেশ। এছাড়া আমরা যদি প্রতিবেশী স্পেনের কথা বলি, স্পেনে বিভিন্ন জায়গায় কিন্তু এখনো লকডাউন চলছে। অর্থাৎ আমরা যদি মোট কথা বলছি, লকডাউন, কারফিউ সহ বিভিন্ন পদক্ষেপ, কোনো পদক্ষেপই কিন্তু ইউরোপের এই দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে কিন্তু কোনো কাজে আসছে না। তো এমনিতে শীতের শুরুতে কর্মসংস্থানের সুযোগ কম থাকে এবং প্রবাসী বাংলাদেশের কিন্তু একরকম বেশ অসহায় অবস্থায় রয়েছে বিভিন্ন দেশে, কেননা এখন কর্মসংস্থানের সুযোগ কম এবং তারা অনেকেই বেকারত্বের মধ্যে রয়েছেন এই মুহূর্তে। তো এই ছিল আসলে করোনার দ্বিতীয় ঢেউয়ের সবশেষ খবর ইউরোপ থেকে। ইউরোপের করোনা পরিস্থিতির খবর আমাদেরকে জানাচ্ছিলেন পর্তুগালের লিসবন থেকে সহকর্মী তারিকুল হাসান আশিক। সময় সংবাদে আরও থাকছে। আগামী বছর ওয়েস্ট ইন্ডিজ সিরিজ সামনে রেখে দল গঠনের কাজ শুরু। করোনা পরিস্থিতিতে সিরিজ আয়োজনকে চ্যালেঞ্জ হিসেবে দেখছে বোর্ড। করোনা পরিস্থিতি, প্রণোদনা সহ প্রতিটি ক্ষেত্রে সরকার মিথ্যাচার করছে। জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে তিনি কথা বলেন। এক দলীয় শাসনের ব্যবস্থা বিশ্বাসী সরকার, তারা অন্য ভিন্ন মতকে সহ্য করতে চায় না। যে তারা অনেক সময় আগে বলেছেন যে বিএনপি নেই, বিএনপি নাকি আপনার একেবারে শেষ হয়ে গেছে, নিঃশেষ হয়ে গেছে, কিন্তু তাদের সাধারণ সম্পাদকের সারা দিন প্রত্যেক দিন শুধুমাত্র একটাই কাজ হচ্ছে বিএনপির বিরুদ্ধে কথা বলা। একটা সরকার কতটা দায়িত্ব জ্ঞানহীন হলে তারা জনগণের কাছে মিথ্যা কথা বলে, এবং কারণটা কি? একমাত্র কারণ যে তাদের জনগণের সঙ্গে কোনো সম্পর্ক নেই। চট্টগ্রামে ইকোনমিক জোনে 14 কোটি লিটার বিশুদ্ধ পানি সরবরাহ করার ক্ষেত্রে কোনোভাবেই যদি হালদা নদী ক্ষতিগ্রস্ত হয় সেক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সম রেজাউল করিম। সকালে হালদা নদী পরিদর্শনে এসে তিনি কথা বলেন। মোহর ও মাদুনা ঘাট প্রকল্পের আওতায় প্রতিদিন হালদা থেকে 18 কোটি লিটার পানি উত্তোলন করা হয়। নতুন করে আরও 14 কোটি লিটার পানি উত্তোলন করলে নদীটির জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হবে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। পরে রাউজানে সাত্তার ঘাট এলাকায় এক সভায় অংশ নেন মন্ত্রী। বিশুদ্ধ পানি সরবরাহ কিন্তু আমাদের দায়িত্ব। যদি দেখা যায় সেই পানি সরবরাহ করার ক্ষেত্রে হালদার স্বাভাবিক অবস্থা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে নিশ্চয়ই সেক্ষেত্রেও আমরা যে ব্যবস্থা নেওয়া দরকার সেটাও আমরা নেব। আমরা সারা বাংলাদেশের সকল মৎস্যজীবীরা যখন মৎস্যাহরণ বন্ধ থাকবে সেই সময় তাদের যাতে খাবারের কোনো সমস্যা না হয় সেজন্য আমরা তাদেরকে প্রণোদনা হিসাবে খাবার দিচ্ছি। মুন্সিগঞ্জে পর্যাপ্ত আলু মজুদের পরও বাজার নিয়ন্ত্রণে আসছে না। জেলায় 13 লাখ টনেরও বেশি আলু উৎপাদিত হয়েছে। কৃষি বিভাগ বলছে আলুর বাজার নিয়ন্ত্রণ করছে মধ্যস্বত্বভোগীরা। নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। আলু উৎপাদনে শীর্ষ জেলা মুন্সিগঞ্জে আলুর দাম এখনো নিয়ন্ত্রণে আসেনি। হিমাগার গেট, পাইকারি ও খুচরা বাজার কোথাও সরকার নির্ধারিত মূল্যের বাস্তবায়ন নেই। তাই জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত মাঠে নেমেছে। আমরা নিয়মিত কোল্ড স্টোরেজে কিন্তু তাদের যে কতটুকু সংরক্ষণ করা আছে এবং প্রতিদিন তাদের কতটুকু বাজারে সরবরাহ করছে এই তথ্যটা আমরা প্রত্যেকটি কোল্ড স্টোরেজ মালিকদের কাছ থেকে নিচ্ছি। হেরা করে কি ডুপ্লিকেট ছবি করে রিসিট করে 22টা 23টা রিসিট করে 2টা করে হেরা চালান পাড়ায়, হেরা 40টা 50টা বেচে। আমার কাছে 10 বছর 20 বছর আলু বেচে না। আলু তো কম দামে বেচতে পারি না, এই জন্য বেশি দাম আনলে বেশি ব্যস্ত, এই জন্য আলুই আনি না। এই যে দুগা আলু আনি দুগা বেশি। আলুর বাজার 50 টাকা থেকে এখন 40 টাকায় নেমেছে। খুচরা বাজারে কেজি প্রতি 35 টাকা নিশ্চিত করতে অভিযান চলছে। বীজ আলু আমাদের পর্যাপ্ত পরিমাণে আছে এবং সরকার নির্ধারিত মূল্য যে দিয়েছে সেই মূল্যতেই বিক্রি হবে। কোল্ড স্টোরেজে অর্থাৎ মিল গেটে
তারপরে হচ্ছে পাইকারি বাজারে, খুচরা বাজারে সরকার নির্ধারিত যে মূল্য আছে সেই মূল্যে যাতে আলু বিক্রি হয় সেটি তদারকি করার জন্য শুরু থেকেই আমরা মাঠে আছি। কৃষি বিভাগ বলছে জেলার হিমাগারগুলোতে 1 লাখ মেট্রিক টনেরও বেশি খাবার আলু মজুত রয়েছে। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। আবহাওয়া ভালো থাকায় ঠাকুরগাঁওয়ের বাজারগুলোতে উঠেছে শীতকালীন সহ সব ধরনের সবজি। সরবরাহ বেড়ে যাওয়ায় সবজির দাম কমতে শুরু করেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে কৃষি বিপণন অধিদপ্তরের বেঁধে দেয়া দামে এখনও বিক্রি হচ্ছে না আলু। ঠাকুরগাঁও থেকে জিয়াউর রহমান বকুলের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। ভোরের আলো ফোটার আগেই জেলার 5 উপজেলা সহ বিভিন্ন প্রান্ত থেকে কৃষক উৎপাদিত সবজি নিয়ে আসেন শহরের গোবিন্দনগর সমবায় মার্কেট পাইকারি বাজারে। আর তাদের এসব উৎপাদিত সবজি কম দামে কিনতে ভিড় করেন স্থানীয় ও দূরদূরান্তের পাইকার ও ক্রেতারা। বাজারে সরবরাহ বাড়ায় সব রকম সবজির দাম কিছুটা কম। আবহাওয়া অনুকূলে থাকলে সরবরাহ আরও বাড়বে বলে জানান চাষি ও ব্যবসায়ীরা। সপ্তাহখানেক আগে যা দাম ছিল ওই তুলনায় এখন আকাশের আয়াদের ভালো, মাল আমদানি বেশি, অনেক দাম কমে গেছে। 1 বিঘা লাউ করতে প্রায় 30,000 টাকার মতো খরচা হয়। এবারে মোটামুটি 1.5 লক্ষ টাকা বিক্রি আসছে। গত সপ্তাহের তুলনায় পাইকারি বাজারে প্রকারভেদে প্রতি কেজি সবজিতে কমেছে 10 থেকে 15 টাকা পর্যন্ত। তবে সংকট দেখা দেয়ায় কৃষি বিপণন অধিদপ্তরের নির্দেশনা দরে এখনো বিক্রি হচ্ছে না আলু। সরকারের রেট দিচ্ছে আপনাকে হচ্ছে আমাদেরকে মনে করেন যে 27-28 টাকা কেনার জন্য, সেই জায়গায় আমাদের কিনতে হচ্ছে গৃহস্থ ছাড়তেছেন আপনার 35, 37 বা 37-এর নিচে। এখন লাফা শাক হলো 12 টাকা আঁটি, আর লাল শাক হলো 3 টাকা আঁটি, পাটা শাক হলো 2 টাকা আঁটি। বেশি আসাতে মালের দাম কমে গেছে। বর্তমান করলা 30 টাকা ভালোটা, আর যেটা একটু খারাপ ওইটা 25 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। পাইকারি বাজারে বর্তমানে প্রতিদিন 15 থেকে 18 লাখ টাকার সবজি কেনাবেচা হয়। সময় সংবাদ। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় শুক্রবার রাজশাহীর নওদাপাড়া মাছের আড়তে সব ধরনের মাছের সরবরাহ বেড়েছে। এতে দাম কমে এসেছে। তবে মৎস্য চাষিদের দাবি উৎপাদন খরচের তুলনায় বাড়েনি দাম। সাইফুর রহমান রকির রিপোর্ট। ভোরের আলো ফোটার পর থেকে মৎস্য চাষিরা তাদের পুকুরের মাছ ধরে নিয়ে আসতে শুরু করেন বাজারে। সময় বাড়ার সাথে বাজারে বাড়তে থাকে রুই, কাতলা, পাঙ্গাস, বোয়াল, সিলভার কাপ সহ হরেক রকম তাজা মাছের সরবরাহ। সেই সাথে বাড়ে ক্রেতা বিক্রেতার সমাগম। প্রতিদিন সকাল থেকে রাজশাহীর নওদাপাড়া মাছের আড়তে চলে পাইকারি বেচাকেনা। মৎস্য চাষিদের দাবি মাছের উৎপাদন খরচ যেভাবে বেড়েছে সে তুলনায় বাড়েনি দাম। এক বস্তা ফিট আপনার কিনতে হচ্ছে 900-920, আর মাছের দাম এসে আপনার কম দাম। গত বছরের থেকে বাজারে বের কম। শুধু পুকুর নয়, নদী খাল বিলের খয়রা, ট্যাংরা, পুঁটি, গুচি মাছও ওঠে এই আড়তে। সরবরাহ বেড়ে যাওয়ায় বিলের মাছের দামও কম বলে জানান ব্যবসায়ীরা। এখন বিলের মাছ অতিরিক্ত আসছে, এখন কিছু হলো কমেছে দাম। বিলের মাছ খলছে, পুঁটি, ট্যাংরা, ফালগুজি, এসব মাছ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা পাইকারি দরে কিনে বিক্রির জন্য নিয়ে যান স্থানীয় বাজারগুলোতে। আবার ট্রাক যোগে তাজা মাছ ঢাকা সহ বিভিন্ন জেলায় চলে যায়। আমরা মাছ কিনি, সাপ্লাই বাজারে পাঠাই, এখানে আমরা আবার মাছ কিনে আবার গ্রামে বিক্রি করি। মাছ যাচ্ছে আপনারা ঢাকা, সিলেট, আপনারা সব জায়গায় যায়। রাজশাহী মৎস্য অধিদপ্তর জানায় জেলায় 13,000 হেক্টর জমিতে মোট 50,000 পুকুর রয়েছে। বছরে মাছ উৎপাদন হয় প্রায় 84,000 মেট্রিক টন। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। শিক্ষা প্রতিষ্ঠান। 4 দেয়ালে বন্দি শিশুদের মনোজগতে দেখা দিচ্ছে নানা পরিবর্তন। মনোবিদরা বলছেন বাধা পেতে পারে মানসিক বিকাশ। শিশুদের অস্থিরতা বেড়েছে বলছেন অভিভাবকরা। আর ক্লাসে ফিরতে উদ্গ্রীব শিক্ষার্থীরা। আব্দুস সালামের ক্যামেরায় রাকিবুল হাসানের রিপোর্ট। স্কুল ক্যাম্পাস দাপিয়ে বেড়ানো এই শিক্ষার্থী ঐহির জীবন গেল 7 মাস থেকে 4 দেয়ালে বন্দী। অফুরন্ত সময় কাটে মোবাইল গেম, কার্টুন ও ঘরে বসে থেকে। স্কুল কলেজ বন্ধ থাকায় তার মতো অনেক শিক্ষার্থীরই হাঁপিয়ে উঠেছে বন্ধ ঘরের রুটিনে। একটুতেই অস্বস্তি ও বিষণ্ণতা ভর করেছে তাদের। মনোবিজ্ঞানীরা বলছেন এতে মানসিক বিকাশ বাধাগ্রস্ত হতে পারে। সত্যি শিশুদেরকে তার বন্ধুদের সঙ্গে মেশা, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া অথবা তাদের একটা জগৎ তৈরি করে দিতে পারতাম, তাহলে কিন্তু এই জায়গা থেকে বেরিয়ে আসা একটা সম্ভাবনা ছিল। স্কুল কলেজ ক্যাম্পাসের উন্মুক্ত জীবন ছেড়ে বদ্ধ জীবনে আচরণগত নানা অসঙ্গতিও খেয়াল করছেন অভিভাবকরাও। তারা একটুতেই খিটখিটে মেজাজের হয়ে যাচ্ছে, অস্থির হচ্ছে, মন খারাপ, বিষণ্ণতা, এই
এই আচরণগুলো তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। অনেকে মোবাইলে গেম নিয়ে ব্যস্ত আছে, যেটা তাদের জন্য অত্যন্ত ক্ষতিকর। তারা পড়াশোনার পরিবেশ পাচ্ছেন, সবসময় বাসাতে তারা একটা মানে অস্বাভাবিক অবস্থার মধ্যে থাকছে। আর এমন 4 দেয়ালের জীবন ছেড়ে ক্লাসে ফিরে স্বাভাবিক পড়াশোনায় ফিরতে উন্মুখ শিক্ষার্থীরা। স্কুল মনে হচ্ছে স্বপ্নের জায়গা, খুব মিস করছি স্কুল। আমাদের ফ্রেন্ডদের সাথে কমিউনিকেশনটা ভালো হয়, এই জন্য স্কুল খুলুক সেটাই আমরা চাচ্ছি। স্কুলে গেলে আমরা প্রপার ডিসিপ্লিনের মধ্যে থাকি, আমরা প্রতিদিনের পর প্রতিদিন করি। 8 মাস আগে করোনা সংক্রমণে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়েছে। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। ফ্লোরিডায় জয় পাওয়া মানে প্রেসিডেন্ট পদে জয়, এমন তত্ত্বে বিশ্বাসী হয়ে বৃহস্পতিবার একই দিনে ফ্লোরিডায় 2 প্রার্থী জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী সমাবেশ করেছেন। বরাবরের মতো অভিযোগ পাল্টা অভিযোগে চেষ্টা করেছেন নির্বাচনী লড়াইয়ে এগিয়ে যেতে। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস থেকে আরও জানাচ্ছেন লস্কর আল মামুন। মার্কিন নির্বাচনের আর মাত্র 5 দিন বাকি। ভোটের এই শেষ মুহূর্তে এসে দেশব্যাপী জাতীয় জনমত জরিপে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে 12% ব্যবধানে এগিয়ে আছেন ডেমোক্রেটিক দলের প্রার্থী জো বাইডেন। সম্প্রতি জরিপ ও বাজার গবেষণা সংস্থা SSRS পরিচালিত সিএনএনের একটি নতুন জরিপে ট্রাম্প ও বাইডেনের জনমতের এই ব্যবধান লক্ষ্য করা গেছে। SSRS পরিচালিত সিএনএনের এই জরিপটি 23 অক্টোবর থেকে 26 অক্টোবর পর্যন্ত পরিচালনা করা হয়। এমন প্রেক্ষাপটে জয় নির্ধারণী অঙ্গরাজ্য হিসেবে পরিচিত ফ্লোরিডায় একই দিন নির্বাচনী সমাবেশ করলেন 2 প্রতিদ্বন্দ্বী প্রার্থী জো বাইডেন এবং ডোনাল্ড ট্রাম্প। বরাবরের মতো একে অপরের বিরুদ্ধে তীব্র সমালোচনায় মেতে ওঠেন 2 নেতা। It's unconscionable that the Trump administration says it cares so much are deporting hundreds of Cubans and Venezuelans back to their dictatorships. Trump loves to talk, but he doesn't care about Cuban and Venezuelan people. অন্যদিকে যে কোনো সময়ের চেয়ে যুক্তরাষ্ট্রের অর্থনীতি অনেক বেশি শক্তিশালী দাবি করে ট্রাম্প বলেন এই ধারা অব্যাহত রাখতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের পক্ষে নন তিনি। No, it's very much bigger than any GDP we've ever had. You have to go back to the 1950s and then it's less than half. This is the greatest number, 33.1%. If you asked me 2 weeks ago, I would have said, I'll take 12%. 12% would have been very nice. Nobody ever heard of 12%. এবারের নির্বাচনী ব্যয় অতীত সকল রেকর্ড ছাড়িয়েছে বলে খবর প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস। প্রচার প্রচারণায় জমে উঠেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল নির্বাচন। আগামী 3 নভেম্বর শেষে জানা যাবে কে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের হলিউড থেকে লস্কর আল মামুন, সময় সংবাদ। কুয়েতের সুয়েখ অঞ্চলে বাংলাদেশে অধ্যুষিত সুক জুম্মা বা হলিডে মার্কেট খুলে দেয়া হলেও এখনও জমে ওঠেনি বেচা কেনা, আর তাই লোকসান গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। বেকার হয়ে পড়া বাংলাদেশি সহ অন্যান্য দেশের ক্রেতারা আগের মতো না আসায় বাজারটির এখন বেহাল দশা। কুয়েত থেকে শরীফ মোহাম্মদ মিজানুর রহমানের রিপোর্ট। কুয়েতে দীর্ঘদিন বন্ধ থাকার পর গত মাসে খুলে দেওয়া হয়েছে ফ্রাইডে মার্কেট নামে খ্যাত সুক জুম্মা। করোনা মহামারীর কারণে এখনো জমে ওঠেনি এই মার্কেটের কেনাকাটা, প্রায় কাটা শুরু হয়ে পড়েছে এই মার্কেটটি। এমত অবস্থায় দোকানেরা গুনছে লোকসানের খাতা। কর্মহীন বেকার হয়ে পড়া বাংলাদেশি সহ অন্যান্য দেশের ক্রেতারা আগের মতো আর কেনাকাটা করছেন না, ফলে এই বাজারটির অবস্থা এখন বেহাল দশা। লোকসান কাটিয়ে উঠতে আশাবাদী এই সকল মার্কেটের বাংলাদেশি ব্যবসায়ীরা। তারা মনে করেন আবারও করোনা মহামারীর সংকট কাটিয়ে ফিরে আসবে স্বাভাবিক কেনাকাটার ধুম, আবারও প্রাণ চাচ্ছিল ফিরে আসবে কেনাকাটার, এটাই বাংলাদেশি প্রবাসীদের প্রত্যাশা। আমরা স্বল্প মূল্যে অনেক কিছু এখানে পাই, কুয়েতের এমন কিছু জিনিস নাই যে এখানে নাই। সুতরাং কুয়েত সরকারকে আমরা ধন্যবাদ জানাই। স্বাস্থ্যবিধি আছে এবং গ্লাভস এবং মাস্ক পরা এবং মেনে চলবো ইনশাল্লাহ, এবং পর্যায়ক্রমে আমাদের যে ক্রেতা আছে আস্তে আস্তে বাড়ছে এবং আরো বাড়বে ইনশাল্লাহ, বেচা কিনা ভালো হবে ইনশাল্লাহ। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে সরকারের নির্দেশনা মেনে চলার আহ্বান জানান বাংলাদেশি প্রবাসী সকল বাংলাদেশিরা। শরীফ মোহাম্মদ মিজানুর রহমান, সময় সংবাদ, কুয়েত। আগামী বছরের জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ সামনে রেখে কাজ শুরু করেছেন নির্বাচকরা। তবে সেক্ষেত্রে করোনা কালকে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন হাবিবুল বাশার সুমন। বললেন, সিরিজ আয়োজনে মানা হবে সব ধরনের প্রোটোকল।
সংখ্যান বলছে বাংলাদেশে কোভিড পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও সেটা ধীর। আসন্ন শীতে পূর্বাভাস আছে দ্বিতীয় ধাক্কারও। তাই তো চলতি সপ্তাহেই কোভিডের একটি গাইডলাইন পাঠানো হচ্ছে ক্যারিবিয়ানদের কাছে। নির্বাচকরাও বাস্তবতাকে মেনেই আসন্ন সেই সিরিজকে সামনে রেখেই শুরু করে দিয়েছেন দল গঠনের কাজ। আমরা এখন যেই সময় বাস করছি এই সময় আসলে ফিউচার নিয়ে চিন্তা ভাবনা খুব মুশকিল, কারণ আমরা আসলে যাই না জানুয়ারি মাসে আমরা কী অবস্থা থাকবো তাও যাই না। খেলতে হলে কি করতে হবে সেটা নিয়ে আমরা চিন্তা করছি। আমার মনে হয় আমাদের জন্য সেটাই বেশি ইম্পর্টেন্ট। মোটা দাগে এখনও বিদেশ ফেরত যে কাউকে বাধ্যতামূলক থাকতেই হচ্ছে 14 দিনের কোয়ারেন্টিনে। সেক্ষেত্রে ক্যারিবিয়ানদের ক্ষেত্রে করণীয় নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে বিসিবির পক্ষ থেকে করা হচ্ছে যোগাযোগ। বাশার বললেন মানা হবে সব ধরনের প্রোটোকলই। মিনিস্ট্রি, স্বাস্থ্য মন্ত্রণালয় তারা তো একটা নির্দেশনা দিয়ে থাকেন সবসময়। বাকি দেশগুলি আন্তর্জাতিক ম্যাচ খেলতে যেই স্বাস্থ্যবিধিরা অনুসরণ করছেন, যে প্রোটোকলটা মেনে চলছেন, সেটা কিন্তু আমরা ঘরোয়া ক্রিকেটও করছি। সো ওয়েস্ট ইন্ডিজ যদি আসে সেটাই করা হবে এবং সেটাও আমি শিওর তারাও সেটা অবজার্ভ করছেন যে বাংলাদেশ সঠিক নিয়ম মেনেই খেলাগুলি পরিচালনা করছেন। সেই সঙ্গে 15ই নভেম্বর থেকে শুরু হওয়া 5 দলের টি-20 টুর্নামেন্টটি ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য বড় শিক্ষা হবে বলেও মনে করেন হাবিবুল বাশার সুমন। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। মহামারী করোনায় মাস্কের আড়ালে ঢাকা পড়েছে হাসি, আর সেই সঙ্গে ফুরিয়েছে ঠোঁট রাঙানোর প্রয়োজনও। এতে ধস নেমেছে এই প্রসাধনীর বাজারে। আদি যুগ থেকে নারীর সাজের অন্যতম এই অনুষঙ্গের ব্যবহার ও বিবর্তন নিয়ে আয়ারল্যান্ড থেকে বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ জুয়েল। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে মুখে মুখে মাস্ক বিধিনিষেধের জেরে আগের মতো উৎসব পার্টির পাটও কমেছে। এ কারণে চরম ধাক্কা লেগেছে লিপস্টিক ব্যবসায়। লরিয়েল, ম্যাক, ওয়েট অ্যান্ড ওয়াইল্ড, কালার, এস্টিলোডার মতো নামি দামি ব্র্যান্ড এসেছে নারী ঠোঁট রাঙাতে। মাস্ক সহজে সরছে না, এ আন্দাজ করে অনেক ব্র্যান্ডই চোখের প্রসাধনীর দিকে ঝুঁকছে। কেবল নারী নয়, সুমেরীয়, মিশরীয়, রোমান সভ্যতায় পুরুষরা ব্যবহার করত এই লিপস্টিক। সে সময় কোসিনিয়াল নামের পরজীবী পতঙ্গ যা ক্যাকটাস গাছে বাসা বাঁধত। এ থেকে পাতা কেটে 3 মাস উষ্ণ জায়গায় তা দিয়ে কারমাইন রং পাওয়া যেত। মেরুন রঙের আগমন সেই থেকেই। সে সময় সুরক্ষার জন্য ব্যবহার হতো এই লিপস্টিক। লিপস্টিকের উজ্জ্বলতা আরো চকচকে ভাব আসে 1656 সালে। তখন মাছের আঁশ দিয়ে কৃত্রিম মুক্তার নির্যাস তৈরি করে উজ্জ্বলতা আনা হতো। অনেক চড়াই উত্তরায় পেরিয়ে 1923 সালের দিকে আপ লিপস্টিক তৈরি হয়। বর্তমান আধুনিক লিপস্টিকের শুরু সেখান থেকেই। করোনা শেষে আবারও লিপস্টিক ব্যবসায় হাসবে শপিং মলগুলো, আবারও মাস্কবিহীন হাসিতে ভাসবে নারীর ঠোঁট। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েল, সময় সংবাদ। এই ছিল এখনকার মতো। সঙ্গে থাকুন সময়।